সকালে ছেলেকে খুঁজতে গিয়ে আমার একমাত্র ছেলের বউ মার্জিয়ার একটা চাপা কান্না শুনে তার রুমের দরজার সামনে দাঁড়ালাম। দরজার একটু ফাঁক থেকে দেখলাম মার্জিয়া মুখ ঢেকে কান্নার শব্দটা ঢাকার ব্যর্থ চেষ্টা করছে। ছেলেকে কোথাও দেখতে পেলাম না। আস্তেই করে দরজা ঠেলে আমি রুমে ঢুকলাম। মার্জিয়া আমার পায়ের শব্দ শুনে চমকে উঠে একটা কিছু লুকিয়ে ফেলল। আমি কিন্তু জিনিসটা দেখে ফেলেছি, প্রেগন্যান্সি কিট, যাতে স্পষ্ট একটা লাল দাগ দেখা যাচ্ছে। মার্জিয়া তাড়াহুড়া করে চোখের জল মুছে উঠে দাঁড়ালো আর বলল, মা, আপনি এখানে কি করছেন? কিছু লাগলে আমাকে ডাকতে পারতেন। আমি মার্জিয়ার শুকনো মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আবির কি অফিসে চলে গিয়েছে? মার্জিয়া বলল, হ্যাঁ মা, একটু আগে গিয়েছে। আপনি ঘুমিয়েছিলেন তাই আপনাকে জাগায়নি। আজ ঘুম থেকে একটু দেরি হয়ে গেল উঠতে, আর শরীরটাও ভালো যাচ্ছে না। তাই বলো, আমাকে না বলে ও অফিসে কোনোদিন যায়নি। ওকে একটা কথা বলার ছিল, তাই তোমাদের রুমে আসতে হলো। আমি ভাবলাম এখনো হয়তো ও বের হয়নি। মার্জিয়া বলল, মা, আপনি ডাইনিংয়ে বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। আমি কিছু না বলে ওদের রুম থেকে চলে এলাম। মার্জিয়া নাস্তা দিয়ে গেল। আমি কিছু না বলে নাস্তা খেয়ে উঠে বললাম, সন্ধ্যায় আবির ফিরলে তুমি আর ও আমার কাছে এসো, দরকার আছে। মার্জিয়ার শুকনো মুখ নিয়ে শুধু মাথা নাড়ল। রাতে আবির আর মার্জিয়া আমার কাছে এলো। আমি গল্পের বই পড়ছিলাম। আবির বলল, মা, তুমি আমাদের ডেকেছ? বইটা পাশে রেখে আমি বললাম, তোর আমার জন্য একটু সময় হবে? কিছু কথা বলার ছিল। আবির বলল, এভাবে বলছো কেন? অবশ্যই হবে, কি বলার আছে বলো। আসলে আমার তোর দুজনের সঙ্গে কিছু কথা ছিল। বস ওখানে। দুজনের সামনে থাকা সোফায় বসলো। আমি এবার বললাম, তা তোদের বিয়ে তো হলো বছর পাঁচেক, সন্তানের কি খবর? আমাকে আমার পুরনো যুগের মায়ের মতো ভাবিস না যে একমাত্র ছেলের ঘরে ছেলে দেখার জন্য আকুলে বিকুলে করছি। তোদের জীবন, তোরা কি করবি, তোদের ব্যাপার। সকালে তোকে খুঁজতে গিয়ে মার্জিয়ার নিঃশুপ কান্না দেখলাম, সাথে প্রেগন্যান্সি কিট। মার্জিয়া মুখ নিচু করল। আমিরের মুখের ভাবটাও দুঃখজনক। আমি বললাম, মার্জিয়াকে তুই কি কিছু বলেছিস বাচ্চা হচ্ছে না বলে, বা দ্বিতীয় বিয়ে করার কোনো পরিকল্পনা আছে নাকি? আবির বলল, মা, এমন করে কেন বলছো? দ্বিতীয় বিয়ে করার আমার কোনো ইচ্ছে নেই, আর আমিও কি কিছু বলিনি তেমন। তবে একটা সন্তানের ইচ্ছে তো সব স্বামী স্ত্রী থাকে। আমি বললাম, তাহলে পরীক্ষা করিয়েছিস? আবির বলল, মার্জিয়ার সব রিপোর্ট ভালো। আমি তখন আবিরকে বললাম, আর তোর রিপোর্ট? আমার কথা শুনে আবির চমকে গিয়ে বলল, "আ আমার রিপোর্ট ভালোই হবে, আমি একদম সুস্থ। এর মানে তুই নিজের এখনো চেক আপ করিসনি? আন্দাজে বলছিস তুই একদম ফিট? দেখ বাবু, সন্তান হওয়া আর না হওয়া যেমন একজন নারীর দোষে আর গুণে হয়, তেমন একজন পুরুষের দোষ গুণটাও সমান থাকে। আমাদের সমাজে সবসময় দোষ দেওয়া হয় একজন নারীকে সন্তান না হওয়ার জন্য, কিন্তু একজন পুরুষ তো দায়ী হতে পারে। কিন্তু এটা কোনো পুরুষ মেনে নেয় না, কারণ তাদের পৌরুষত্বে আঘাত লাগে। মার্জিয়ার সকালে কান্না দেখার পর আমার অনেক কষ্ট হয়েছে। বিয়ে হয়ে আসার পর ওকে এতদিন পর্যন্ত কাঁদতে দেখিনি। আমি মার্জিয়াকে বললাম, তুমি গর্ভবতী হতে পারছো না, চেষ্টা করলে সব হবে, এর জন্য মন দুঃখী করার কোনো দরকার নেই। মার্জিয়া চোখ তুলে আমাকে দেখলো। আমি ওকে উপেক্ষা করে আবিরকে বললাম, দেখ বাবু, তুই যদি মার্জিয়াকে বাচ্চা না হওয়ার জন্য কিছু বলে থাকিস, তাহলে খুব বড় ভুল করছিস। আবির বলল, মা, আমি সম্পূর্ণ সুস্থ, আমার কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। আর মার্জিয়া কেন কাঁদছে সেটা তুমি এতক্ষণে জেনে গেলে, এরপরে আর কি বলবো বলো? একটা বিরক্তি ভাব নিয়ে আবির মার্জিয়ার দিকে তাকিয়ে বলল, কেন এত নিজেকে কষ্ট দিচ্ছ? মার্জিয়া চোখের জল মুছে বলল, কতদিন তোমাকে বাবার ডাক শোনাতে পারবো সেটা ভেবে কান্না পায়। আমি হাসলাম আর বললাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোদের কি খুব তাড়া আছে? আবির বলল, না, তোমার কি আরো কিছু বলার আছে? যদি এই বিষয়ে হয় তো ক্ষমা করো, আমি আর কিছু শুনতে চাই না। আমি বললাম, না, তেমন আর কিছু বলার নেই। তোর পরীক্ষা না করে রেজাল্ট দিলি, এই কথা একটা পুরনো গল্প মনে পড়ে গেল। আজ ভাবছি তোদেরকে সেই গল্পটা বলি, শুনতে চাইলে বলতে পারি। মার্জিয়া মুখ তুলে বলল, কার গল্প মা? একটা ভাগ্যের পরিহাসে পরিণত হওয়া মেয়ের গল্প। আর নামটা আমি না হয় গল্পের শেষে বলি, কি বলো? আবির বলল, সারাদিন অফিসে খাটি, এখন বাচ্চাদের মতো গল্প শুনবো? কিন্তু মার্জিয়ার চোখে দেখলাম বেশ উৎসাহ গল্প শোনার। আমি বললাম, শুনে দেখ, কিছু জানতে পারবি বলে
গল্প শুরু করলাম। এটা আজ থেকে ৩০ বছর আগের কাহিনী। যে সময়ের কথা বলছি, তখন কম বয়সের মেয়েদের বিয়ে হতো। তার যে মেয়েটার গল্প বলছি, তার বিয়ের সময় বয়স ছিল এই ধর ১৫ কি ১৬। একটা বেশ বনেদি পরিবারে একমাত্র ছেলের সাথে তার বিয়ে হয়। মেয়েটি সবে 9-এ পড়ছিল। মধ্যবিত্ত বাড়িতে তখন পড়ার থেকে বিয়ে দেওয়ার জল ছিল বেশি। ৩ ভাইয়ের পর এক বোনের জন্ম হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তার জন্মের বছর ৬ পরে তার বাবার অকাল মৃত্যু হয়। বড় ভাইদের সংসারে মা ও মেয়ের যেমন তেমন সময় কাটছিল, সেখানে পড়াশোনায় বিলাসিতা মাত্র। যাই হোক, বিয়ের পর সে মেয়েটার জীবন ভালোই কাটছিল। কিন্তু বিয়ের বছরখানেক পরও যখন তার কোনো সন্তান হচ্ছিল না, তখন তার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছিল। তখন তো আর এখনকার মতো দেরি করে বাচ্চা নেওয়ার চল ছিল না। তার উপর ছেলেটির মা বাবার একমাত্র ছেলে, তাই তার বংশের প্রদীপ তাড়াতাড়ি আসাটা জরুরি। মেয়েটির বাচ্চা হচ্ছে না, 1 বছর বিয়ে হয়ে গেল। এবার শ্বশুরবাড়িতে মেয়েটিকে বলা শুরু করলো বন্ধা বা বাজা, আর কি গ্রাম্য ভাষায়। তার বাপের বাড়িতেও খবর যায় যে তাদের মেয়ে বাজা। একদিন মেয়েটির মা আসে মেয়েকে দেখতে, কিন্তু অপমানিত হয়ে চোখে জল নিয়ে ফিরে যায়। একটা বাজা মেয়েকে, তাদের একমাত্র ছেলেকে ঠকিয়ে বিয়ে দেওয়ার জন্য মেয়েটির শাশুড়ি মেয়েটির চোখের সামনে, যেখানে ঘরভর্তি চাকররাও ছিল, তাদের সামনে তার মাকে অপমান করে। ততদিনে পাড়া থেকে গ্রাম সব জায়গায় কথা ছেয়ে গিয়েছিল, অমুক বাড়ির একমাত্র বৌমা বাচ্চা জন্ম দিতে অপারগ। মেয়েটির সামনেও যেন অধৈর্য হয়ে উঠল বাচ্চা না দেওয়ার জন্য। এদিকে শাশুড়ি তো ছিল, সাথে শ্বশুরও শুরু করলো ছেলের আরও একটি বিয়ে দেওয়ার জন্য। কিরকম ভয়ঙ্কর একটা একটা দিন কাটাচ্ছিল মেয়েটার। যে মেয়েটি সবার চোখে ভালো ছিল, হঠাৎ যেন সবার চোখে বিনা দোষে খারাপ হয়ে গেল। সে শুধু একটাই প্রার্থনা করছিল সৃষ্টিকর্তাকে, যে কোনোভাবে একটা সন্তানের জন্মই করা হোক, না হলে তার জীবন ওই বাড়িতে কাটানো মুশকিল হয়ে পড়বে। কিন্তু সৃষ্টিকর্তাও হয়তো এটাই চাইছিল যে মেয়েটি ওই বাড়িতে অপমান সহ্য করে না থাকুক। বনেদি বাড়ির ছেলের আবার বিয়ে দেওয়া হলো। আর জানিস, সেই নতুন বউয়ের বাচ্চা দেওয়ার সময় 2 মাসের মধ্যে মার্জিয়া জিজ্ঞেস করলো, আগের বউটার কি হলো? আমি বললাম, আর কি হবে, বাপের বাড়ি পাঠিয়ে দিল তালাক দিয়ে। কারণ একটা বাজে মেয়ে থাকলে তাদের নতুন বউয়ের কপালেও দোষ পড়বে। মেয়েটির কুনজরে নতুন বউয়ের বাচ্চা হবে না, তাই এক কাপড়ে মেয়েটিকে ঘর ছাড়তে হলো। মেয়েটি বাপের বাড়ির আশেপাশের গ্রামেও দুর্নাম ছড়িয়ে যায় মেয়েটি বন্ধা। কি যে অশোভনীয় হয়ে উঠেছিল মেয়েটির জীবন। একটা বছর 17-এর মেয়ের ডিভোর্সে তখন সবাই তাকেই দোষ দিল। কেউ কি নিজে থেকে বন্ধা হয়? নিশ্চয়ই নয়। কিন্তু সমাজ, এমনকি সাথে তার বাড়ির সবাই তাকে উঠতে বসতে খোঁটা দিত। মাঝে মাঝে মেয়েটার ইচ্ছে হতো মরে যেতে, কিন্তু পারেনি নিজেকে শেষ করে দিতে। কেন পারেনি, সেটাও সে পরে বুঝতে পারে। বিধাতা হয়তো মুখ তুলে তাকিয়েছিল মেয়েটির দিকে। তার চোখের জল, দুঃখ, কষ্ট হয়তো বিধাতার মন গলিয়ে দিয়েছিল। মেয়েটি ডিভোর্সের 2 বছর পর একটা বিয়ের সম্বন্ধ আসে, ব্যবসায়ী পাত্রের। পাত্র মেয়েটির থেকে 20 বছরের বড়। পাত্রের বেশি বয়সে বিয়ে হওয়ার কারণ, তার বাবা নেই। ছোট ভাই বোনদের দেখতে গিয়ে সঠিক সময়ে আর বিয়ে করা হয়নি। মেয়েটির বাড়ির কেউ এটির বিরোধ করল না, বা একবারও ভাবল না মেয়েটি থাকবে কিভাবে তার সাথে। মেয়েটির বাড়ির সবার জন্য ধরে প্রাণ এলো। জেনে শুনে কেউ নিজ থেকে তাদের ভার মুক্ত করতে চাইছে, আর কে চাই। মেয়েটিরও অদ্ভুত ভয় লাগা শুরু করলো। একে তো তার থেকে অনেকটা বয়সে বড়, আবার যদি বাচ্চা না হয় তো সেই এসে বাপের বাড়িতে পড়তে হবে। এবার হয়তো তার সত্যি বেঁচে থাকা মুশকিল হবে। তাই একরকম বাধ্য হয়েই তাকে বিয়েতে রাজি হতে হয়। বিয়ে হওয়ার পর ছেলের বাড়ির সকলেই ফিসফাস শুরু করলো, এ মেয়ে তো বাজা, একে কেন বিয়ে করলো? ছেলেটির মা সবার সামনে হাহুতাশ করে বলছিল, কত করে বললাম এই মেয়েকে বিয়ে করিস না, বংশের বাতি জন্ম দিতে পারবে না। কিন্তু কে শোনে কার কথা? আমি নাতের মুখ না দেখেই মরব। মেয়েটি সবার কথা শুনে কাঁদতে লাগলো। আবার শুরু হলো তার মেয়ে হয়ে জন্মানোর জন্য দোষ দেওয়া। বাসর রাতে সেই মানুষটিকে জিজ্ঞেস করলো, তাকে কেন বিয়ে করেছি, জেনে শুনে কেন নিজের পায়ে কুঠারাঘাত করেছি? তাকে সবার সামনে অপমানে ফেলার জন্য? কিন্তু মানুষটি তো একদম আলাদা। হালকা হাসি নিয়ে মুখে বলল, ভাগ্যে যা থাকে তাই হয়। তোমার যা আছে তুমি তা পাবে, কেউ কাড়িয়ে নিতে পারবে না। তুমি আমার ভাগ্যে ছিলে, তাই আমার কাছে এলে। মেয়েটির শাশুড়ির যেন চোখের শুল ছিল, উঠতে বসতে তাকে কথা শোনাতো।
যেন সেই তার ছেলেকে পটিয়ে বিয়ে করেছে। বিয়ের মাস দুয়েক পর একদিন মেয়েটি মাথা ঘুরে পড়ে যায়। মানুষটি একটা দায় ডাকলো। দাই মেয়েটিকে পরীক্ষা করে বলে সে গর্ভবতী। মেয়েটির সাথে তার স্বামী আর শাশুড়ি খুবই অবাক হয়। একটা বাজার মেয়ে কি করে মা হতে পারে? কিন্তু ঘটনাটি সত্যিই ঘটে। মেয়েটি তার স্বামীর পায়ে পড়ে তাকে বলে, আপনি এবার বদনাম ঘোচালেন। আমি এবার বুঝতে পারলাম কেন আপনার সাথে আমার মিল রেখেছে সৃষ্টিকর্তা। যারা যারা মেয়েটিকে বন্ধা বলে বদনাম করে বেরিয়েছিল, তাদের মুখে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা লেগে যায়। মেয়েটির এক ধাক্কার সম্মান কয়েক গুণ বেড়ে যায়। যারা তাকে বদনাম করেছিল, তারাই আবার তার সুনাম করতে থাকে। ঠিক 10 মাস পরে মেয়েটি একটি সুন্দর ছেলের জন্ম দেয়। মেয়েটি তার স্বামীর হাতে ছেলেকে তুলে বলেছিল, আপনি আমার মাথার কলঙ্ক মুছে দিলেন। আমি আপনার চিরকৃতজ্ঞ থাকব। তার স্বামী তখন তার মাথায় আদর করে হাত বুলিয়ে দিয়ে বলেছিল, আমি এখানে মাধ্যম মাত্র। তোমাকে বলেছিলাম, তোমার যা আছে তুমি তা পাবেই। মেয়েটি ঝরঝর করে কেঁদে ফেলল। তার স্বামী চোখ মুছিয়ে বলল, আজ থেকে তুমি হাসবে, মন খুলে বাঁচবে। তোমার দুঃখের দিন শেষ হলো। একদিন মেয়েটি জানতে পারে তার আগের স্বামীর দ্বিতীয় বিয়েতেও সন্তান হয়নি, তাই সে আরও একটি বিয়ে করেছে। একটি সন্তানের আশায় 3টি বিয়ে করলেও কারোর কাছ থেকেই সন্তান পেল না। মেয়েটির ছেলে হওয়ার খবর তাদের কানে যেতেই সে বাড়ি থেকে একজন স্বচোখে দেখে যায়। এবার একটা কথা রটতে থাকে, আসলে ছেলেটির দোষ আছে। 3টি মেয়ে বিয়ে করেছে, 3টি বন্ধা হয় কি করে? সব থেকে বড় কথা, প্রথম মেয়েটির বাচ্চা হলো কি করে যদি সে বাজা হয়? তার 3 নম্বর স্ত্রী সব জায়গায় তার স্বামীর বাবা না হওয়ার বদনাম ছড়িয়ে দেয়। আমি চুপ করে যেতেই মার্জিয়া জিজ্ঞেস করল, মা, যার গল্প শুনলাম তার নামটা তো বললেন না? আসমানা বানু। আবির ও মার্জিয়া দুজনে চমকে উঠে বলল, মা তুমি? আমি চোখের জল মুছে বললাম, হ্যাঁ, আমি সেই হতভাগ্য মহিলা যাকে তুই আর তোর বাবা মুক্তি দিয়ে বদনাম থেকে। তোর বাবা আমাকে পড়া শেষ করার তাগাদাও দেয়। তার অনুপ্রেরণায় আমি বিয়ে পাশ করি, কিন্তু মানুষটির আমি সেবা বেশিদিন করতে পারলাম আর কই। তোর যখন বছর 4, একটা ছোট স্ট্রোকে চলে গেল। আজ পর্যন্ত আমি তার সেই 4 বছরের দেওয়ার সম্মান আর ভালোবাসা নিয়ে কাটিয়ে দিয়েছি। তুই আর মার্জিয়া ছাড়া আমার আর কেউ নেই রে। তোরা সুখে থাকলেই আমি ভালো থাকবো। আবির রুম থেকে যাওয়ার আগে আমার কপালে চুমু খেয়ে বলল, মা, আমি কালই ডাক্তার দেখাবো, আর নিজেকে এইভাবে গুটিয়ে রাখবো না। আমি শুধুই হাসলাম। 2 দিন পরের কথা, আমি আমার রুমে খাটে বসে বই পড়ছিলাম। মার্জিয়া রুমের দরজা ঠেলে ঢুকলো। তার মুখে একটা সুন্দর হাসি। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কিছু বলবে? মার্জিয়া বলল, মা, আপনার ছেলের রিপোর্টে একটু সমস্যা আছে, কিন্তু ডাক্তার বলেছে বড় কিছু সমস্যা নয়, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। হঠাৎ করেই মার্জিয়া আমাকে জড়িয়ে বলল, আপনি দোয়া করেন যেন আপনি তাড়াতাড়ি দাদি হতে পারেন। দেখলাম তার চোখে জল। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তোমার শ্বশুর সবসময় বলতো, যে জিনিস তোমার থাকবে সে অবশ্যই তোমার কাছে চলে আসবে। আমার দোয়া আমার 2 সন্তানের জন্য আজীবন থাকবে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।